ভারতের পরিকল্পনার শেখ হাসিনার পরিচালনায় পিলখানায় যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল সেই নাটকে 25 তারিখ বিকেলের শুটিংটুকু বাদ দিলে পুরো নাটকে ডিএডি তৌহিদকে আর কোথাও দেখা যায়নি। তৌহিদ যখন প্রধানমন্ত্রীর আদেশে বিডিআরের ডিজি হয়েছিলেন সেই সময়টাতে তৌহিদের পরিবার জিম্মি হয়েছিল পিলখানায় আসা বহিরাগত সন্ত্রাসীদের হাতে। দরজা ভেঙে ফেলে আমার দিকে এবং আমার ছেলে মেয়ের দিকে অস্ত্র তাক করে আবার একইভাবে তারা বাসার ভিতরে আপনার খুঁজতে থাকে আমার হাজবেন্ডকে। পরবর্তীতে আমি আমার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে বলি যে এইভাবে বিদ্রোহীরা আমার বাসায় আসতেছে, বিডিআরের পোশাক পরা, মুখোশ পরা, আমি তো চিনি না, এরা তোমার ঠিকানা জানতে চায়, না জানাই দিলে আমাদেরকে মেরে ফেলবে, হুমকি দিতেছে। তারপরেও ধরুন ডিএডি তৌহিদ মূল পরিকল্পনা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানেও নাটকের পর নাটক সাজানো হয়েছে। ডিএডি সৈয়দ তৌহিদের ফাঁসি হয়েছে মেজর আসাদ হত্যার হুকুমের আসামি হিসেবে, যার সাক্ষীর উপর ভিত্তি করে ডিএডি তৌহিদের ফাঁসির রায় হয়েছে সেই সিপাহীর নাম আনোয়ার হোসেন। সিপাহী আনোয়ার তার দণ্ডবিধির 164 ধারা জবানবন্দিতে বলেছেন ডিএডি তৌহিদের নির্দেশে মেজর আসাদকে হত্যা করা হয়েছে। সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন 25 ফেব্রুয়ারি আনুমানিক 9:50 সময় ডিএডি তৌহিদ স্যার এসে উত্তেজিত হয়ে নির্দেশ দেন যে তোমরা সকলে অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে আর্মি অফিসারদের খতম করো। ওই সময় আমাদের অফিসের সামনে মার খেতে থাকা মেজর আসাদ স্যার বলেন আমাকে বাঁচাও, ওরা আমাকে মারছে বলে দৌড়ে দোতলার সিঁড়ির কাছে পড়ে যান। আমি এই দৃশ্য দেখে খুব দ্রুত তার কাছে যাই, তখন তিনি বলেন আমি মেজর আসাদ, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে একটু বাঁচাও ভাই, আমাকে উপরে নিয়ে চলো। আমি তখন মেজর আসাদ স্যারকে ধরে উপরে দোতলায় সিও সাহেবের অফিসে নিয়ে যাই। এর কিছুক্ষণ পরে ডিএডি তৌহিদ ওখানে আসেন এবং আসাদ স্যারকে দেখে তাহাদের ফিনিশ বলে রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ, সিপাহী আমিনার মেজর আসাদ স্যারকে গুলি করে হত্যা করে চলে যায়। আমি টেবিলের নিচে লুকিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারীদের গুলিতে আহত হই। সিপাহী আনোয়ারের সাজানো গোছানো এই স্ক্রিপ্টটি শুনে অবিশ্বাস করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যা হলো হাসিনার পরিচালিত নাটকে যেই ডিএডি তৌহিদকে দিয়ে মেজর আসাদকে হত্যা করানো হয়েছে সেই ডিএডি তৌহিদকে আমরা নাটকের অন্য আরেক জায়গায় আবিষ্কার করেছি। 4 তলায় নিয়ে গেল, টয়লেটের মধ্যে ডিএডি তৌহিদ লুকায় আছে। তাই আমি তো কি দরবার হলে ছিল না, ও বলে না স্যার আমি দরবার হলে ছিলাম না। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে বেঁচে ফেরা আর্মি অফিসারদের মধ্যে একজন, যার চোখের সামনে বিডিআরের ডিজি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়, যেই গুলিতে তিনি নিজেও আহত হয়েছিলেন। ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন, এসে ডিজিকে প্রথমে গুলি করলেন, আমারও একটা গুলি লাগলো এখানে এসে। পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান 25 ফেব্রুয়ারি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তার দেয়া সেই জবানবন্দিতে সকাল 9টা থেকে ধারাবাহিক ঘটনা প্রবাহ পড়তে পড়তে দুপুর 2টায় গিয়ে আটকে উঠি, কারণ কিছুক্ষণ আগে সিপাহী আনোয়ারের বর্ণনায় যে ডিএডি তৌহিদের কথা বলা হয়েছে সেই ডিএডি তৌহিদ সম্পর্কে মেজর কামরুজ্জামান যা লিখেছেন তা যেন বাংলা সিনেমার একই চরিত্রের ডাবল পার্ট। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তার 161-এর জবানবন্দিতে বলেছেন সকাল থেকে তাকে নানাভাবে অপমান, অপদস্থ, ভয়, ভীতি আর মারধরের পর কয়েকজন সিপাহীর সহায়তায় তিনি জীবন বাঁচান। তিনি বলেছেন কয়েকজন সিপাহীর হাত ঘুরে সবশেষ বিডিআর সদস্যরা তাকে সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় নিয়ে যায়। সেখানে গিয়েই তিনি বাথরুমের ভেতরে লুকানো অবস্থায় ডিএডি তৌহিদকে দেখতে পান। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের তথ্য অনুযায়ী ডিএডি তৌহিদ কামরুজ্জামানকে বাথরুমের ভেতরে লুকানোর সুযোগ করে দিয়ে নিজে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বসেছিলেন, আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল ডিএডি সৈয়দ তৌহিদের। ডিএডি তৌহিদ বাথরুমের ভেতরে লুকিয়ে থাকলে বিদ্রোহীদের নেতা সেজে প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যেতে হতো না। কামরুজ্জামানের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ডিএডি তৌহিদ নির্দোষ, আর যদি মিথ্যে হয় তাহলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ দুজনের বক্তব্যই একই সাথে সত্য হওয়া সম্ভব নয়। ডিএডি তৌহিদ কিভাবে বিদ্রোহীদের নেতা হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন সেই বর্ণনা খুঁজে পেয়েছে আরেকজন ডিএডির 164 ধারার জবানবন্দিতে। ডিএডি আব্দুর রহিম তার জবানবন্দিতে বলেছেন পিকআপ হতে একজন সৈনিক আমাকে মন্ত্রী আসলে কথা বলার জন্য বললে আমি বলি ভেতরে আরো ডিএডি আছেন। এরপর আমি পিকআপ নিয়ে ডিএডি তৌহিদকে খুঁজতে যাই। সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় তৌহিদ সাহেবকে দেখতে পাই। তারপর তৌহিদ সাহেব বলেন বাথরুমে আমার প্রাক্তন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান স্যার লুকিয়ে আছেন, স্যারের সাথে দেখা করি, তারপর ডিএডি তৌহিদ সহ 4 নম্বর গেটে যাই। এভাবেই ডিএডি তৌহিদ পিলখানার কথিত বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হয়ে গেলেন। ডিএডি আব্দুর রহিম এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের জবানবন্দিতে এটা পরিষ্কার যে ডিএডি তৌহিদ 25 তারিখ বিদ্রোহের নেতৃত্ব দেননি, বরং বাথরুমে লুকিয়েছিলেন। যে কারণে পিলখানার ঘটনায় কারো 164 কিংবা 161 ধারার জবানবন্দিতে দরবার হলের কোথাও ডিএডি তৌহিদকে দেখা গেছে এরকম দাবি করেননি। ডিএডি তৌহিদের বিরুদ্ধে যে মেজর আসাদ হত্যার অভিযোগ আনা হয়েছে, আমাদের অনুসন্ধানে সেই মেজর আসাদের পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করেছিলাম, যেখানে দেখা যায় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছিল। কিন্তু সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন ডিএডি তৌহিদের নির্দেশে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ এবং সিপাহী আমিনার 3 জন মিলে গুলি করে মেজর আসাদকে হত্যা করেন। মেজর আসাদের মৃত্যুর বিবরণের কোথাও ধারালো অস্ত্রের ব্যবহারের কথা বলা হয়নি। এখানে আমার হাজবেন্ডের কি অপরাধটা এখানে দেখেন, সে তো পালাইয়া যায় নাই, সে তো কাউকে খুন করে নাই, তার ফ্যামিলির ভিতরে ছিল, ওনাকে অমানবিক নির্যাতন করা হয়েছে, এমন কোন নির্যাতন নাই যে ওনাকে না করা হয়েছে। এখন শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যাইতেছে আস্তে আস্তে। শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া প্রতিনিধি দলের আরেক সদস্য ডিএডি মোহাম্মদ আব্দুল জলিল শেখ। হসপিটাল ইউনিটের কোয়ার্টার মাস্টারে কর্মরত থাকা ডিএডি জলিল গোলাগুলির শব্দ শুনে হাসপাতালের অন্য সহকর্মীদের সাথে সিগন্যাল মেসের ভেতরে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। মুখোশধারী সৈনিক আব্বুকে ধরে
গাড়িতে তুলে 4 নম্বর গেটে নিয়ে আসে প্রধানমন্ত্রীর সাথে দাবি দেওয়া নিয়ে আলোচনা করার জন্য। আব্বু সেখানে যেতে না চাইলে আব্বুকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় যে এখানে তাকে গুলি করে হত্যা করা হবে। 3:30টার দিকে আব্বু আম্মুর ফোনে কল দেন, কল দিয়ে বলেন আব্বুকে যমুনায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার ছেলে মেয়েগুলোর দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, আমার ছেলে মেয়েগুলোকে দেখে রেখো। ঘটনার পর থেকে 2 মাস গুম করে রাখার পর ডিএডি জলিলকে গ্রেফতার দেখানো হয়েছিল। এই 2 মাসে জলিলের হাত পায়ের 10 আঙুলের সবগুলো নখ উপড়ে ফেলা অবস্থায় আদালতে তোলা হয়। সেই থেকে দুপা সোজা করে আর হাঁটার সৌভাগ্য হয়নি ডিএডি আব্দুল জলিল শেখের। র‍্যাব 1-এ নিয়ে অমানসিক নির্যাতন করা হয়। আব্বুর হাত পায়ের নখ উঠাই ফেলা হয়, থেতলে আঙুলগুলো থেতলে ফেলা হয়, পায়ের নখে সুচ ঢুকানো হয়, কারেন্টের শর্ট দেওয়া হয় পেনিসে। ডিএডি জলিলকে যাদের সাক্ষীর উপর ভিত্তি করে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে বেশিরভাগ সাক্ষী বলেছে টেলিভিশনে দেখেছি, পত্রিকায় পড়েছি বা অমকের কাছে শুনেছি, কিন্তু কেউ ডিএডি জলিলকে কোথাও কাউকে হত্যা, লুটপাট কিংবা ধর্ষণ করতে দেখেননি। এসব সাক্ষীদের একজন মেজর জায়েদি, তিনি জানিয়েছেন কিভাবে তাকে ডিএডি জলিলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তাকে আমি উক্ত এলাকায় দেখেছিলাম এবং আমি শনাক্ত করতে পেরেছিলাম, বাট তার আমি নাম জানতাম না। জেনারেল আজিজ, তদানীন্তন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আমাকে জানিয়েছিলেন উক্ত অফিসারের নাম ডিএডি জলিল। তার মুখ ভর্তি দাড়ি ছিল, চাপা দাড়ি। দাড়িওয়ালা এক ব্যক্তিকে ডিএডি আব্দুল জলিল বানিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের হাতে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের দিনের একটি ভিডিওতে দেখা যায় ডিএডি জলিলের মুখে কোনো দাড়ি নেই। এখন প্রশ্ন আসতে পারে, পিলখানা হত্যাকাণ্ডের সাথে কি তাহলে কোনো বিডিআর সদস্য জড়িত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু যারা জড়িত ছিল তাদেরকে এই মামলায় শাস্তি দেওয়া সম্ভব নয়, কারণ মামলার মূল উদ্দেশ্যই ছিল পিলখানা হত্যাকাণ্ডের বাকি কাজ সম্পন্ন করা। এখানে সিপাহী মাহিন এবং লেদার লিটনের মধ্যে হত্যার মূল পরিকল্পনার সাথে জড়িত আসামিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। লেদার লিটনের বাবা সাবেক সুবেদার এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে যারা শুধুমাত্র বিডিআরের ডিজিকে জিম্মির পরিকল্পনার সাথে জড়িত কিন্তু হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানতেন না, তাদের বেশিরভাগকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করা হয়েছে। বাদবাকি যারা আছেন তাদেরকেও ফাঁসির রায় দিয়ে হত্যার পরিকল্পনা ছিল, যেন আওয়ামী লীগের কোন কোন নেতাই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত তাদের নাম কেউ জানতে না পারে। পিলখানা হত্যাকাণ্ড যে বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্যই করা হয়েছিল তার প্রমাণ হাস্যকর এই মামলায় 18,519 জন বিডিআর জওয়ানকে আসামি করা। এদের মধ্যে বেশিরভাগ বিডিআর জওয়ান নির্দোষ প্রমাণিত হলেও কাউকেই চাকরি ফেরত দেওয়া হয়নি। উল্টো যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তারপর তাদেরকে মুক্তি দেওয়া হয়। অনেক অপরাধীকে টাকার বিনিময়ে সাক্ষী বানানো হয়েছে, আবার অনেক নিরীহ বিডিআর সদস্যকে কোনো কারণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 তারিখে বিডিআর পিলখানায় ঘটে যায় বিডিআর বিদ্রোহের নারকীয় হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সময় সে 9 দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করে। সে ছুটিতে থাকার কারণে তাকে সেই অভিযুক্তের বাইরে রাখা হয়। পরবর্তীতে সিআইডি দীর্ঘ 7 মাস পর 2009 সালে সেপ্টেম্বর মাসের 10 তারিখে তাকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এই মামলার বিচার কার্য শুরু হয় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। দীর্ঘ শুনানি শেষে 2017 সালে এই মামলার রায় প্রদান করা হয়। রায়ে আমার ছোট ভাই আতিকুর রহমানকে খালাস প্রদান করা হয়। তখন এই জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। এমতো অবস্থায় এখনো পর্যন্ত আমরা কোনোভাবে আমার ছোট ভাইয়ের মুক্তির কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার ছোট ভাই যে ছুটিতে ছিল, যে সে নির্দোষ, এটি সবকিছুতে প্রমাণ হয়ে গেছে। তাকে মুক্তি দেওয়া আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব। এভাবেই চলেছে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে অবিচার। আতিক থেকে তৌহিদ পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে 18,000 পরিবারের সাথে গেল 16 বছর যা হয়েছে তাই পৃথিবীর ইতিহাসে আর কখনোই হয়েছে কিনা আমাদের জানা নেই। মামলা তদন্ত, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে জবানবন্দি, কোথাও ন্যায় বিচার পায়নি বিডিআরের পরিবারগুলো। ফ্যামিলি ধ্বংস হওয়ার মতো যা যা দরকার সবকিছুই ঘটছে ওনার ফ্যামিলিতে। বাংলাদেশের ইতিহাসে যদি 5 আগস্ট না আসতো তাহলে বিডিআরের এই আর্তনাদ হয়তো উঁচু লাল দালানের বাইরের কেউ শুনতে পেত না। বিডিআরের পরিবার কারো করুণা চায় না, তারা চায় ন্যায় বিচার। অনেক হয়েছে, আর না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কমিশন তৈরি হয়েছে। আমরা সেই কমিশনের কাছে সুষ্ঠু তদন্ত চাই। আমরা কমিশনের প্রতিদ্বন্দ্বী নই, বরং কমিশনের সুবিধার্থে আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত প্রথম তদন্তের সাথে জড়িত কয়েকজন কর্মকর্তার কিছু পর্যবেক্ষণ দিয়ে অনুসন্ধান শেষ করব। পিলখানা হত্যাকাণ্ডের পরের 2 সপ্তাহ সেনাবাহিনীর একটি অংশ সঠিকভাবে তদন্তের চেষ্টা করেছিল, কিন্তু সেই তদন্ত শেষ হবার আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আমি তদন্তকালে যেটা দেখলাম, কিছু বিষয় তদন্তে মনোযোগী হওয়ার কারণে কমিটির অন্যান্যরা আমাকে মোটামুটি একটা হোস্টাইল মেম্বার হিসেবে
চিহ্নিত করে এবং অসহযোগিতা শুরু করে এবং আমার কার্যক্রমকে তারা ওপেনলি ডিসক্রেডিট করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে যখন তারা ব্যর্থ হয় তখন ব্রিগেডিয়ার রফিককে আমাদের তদন্ত কমিটির একজন সদস্য কোনো চাহিদা বা কোনো প্রয়োজন ছাড়াই আমার সিনিয়র তাকে সম্পৃক্ত করে, যেহেতু উনি সিনিয়র, উনি সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নেন এবং পরবর্তীতে রিপোর্ট সাবমিট করেন। তদন্তকারী দল একটি বিষয় লক্ষ্য করেন যে পিলখানা হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগকে খুব সম্প্রতি বিডিআরে বদলি করা হয়েছিল। এই বদলির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সন্দেহভাজন মনে করেন তদন্তকারী ওই সেনা কর্মকর্তারা। পিলখানা হত্যাকাণ্ডের বহুল আলোচিত নাম কর্নেল রেজানুর, যিনি ঘটনার একদিন আগে একরকম জোর করে কর্নেল গুলজারকে র্যাব থেকে বিডিআরে পাঠান। পিলখানায় গন্ডগোলের খবর শুনে ঘটনাস্থলে যাওয়া প্রথম দলটি ছিল র্যাবের এডিজি রেজানুর র্যাবের ওই দলটিকে পিলখানায় ঢুকতে বাধা দিয়েছিলেন। কর্নেল গুলজার ওই সময়টাতে র্যাবে পোস্টিং থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এইখানে মেইন গেটে শামসাররা ছিলেন, র্যাব 2 ছিল, মানে র্যাব 2 প্লাস হচ্ছে মানে শামসার অলরেডি বলেছেন যে মানে আয়ত্তের মধ্যেই ছিল, কিন্তু কোনোভাবেই অর্থাৎ রেজানুর খান স্যারের সঙ্গে উনি আবার মানে আমার আগের সিও ছিলেন, সেই হিসেবে স্যারের সঙ্গে আমারও কথা হয় যে স্যার এই ব্যাপার, তো এটা আমরা ইয়ে করতে পারি কোনোভাবেই, মানে এটা অপারেশন করার কোনো মানে উনি কোনো পারমিশন দেননি। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের একটা বড় অংশ ছিলেন যারা ভারতের সাথে ব্রহ্মারি এবং পাদুয়া যুদ্ধে অংশ নিয়েছিলেন, যে কারণে তদন্তকারীদের সন্দেহ আরো প্রকট হয়। অতএব হঠাৎ করে এতগুলো পোস্টিং কি কারণে কেন হয়েছিল সেটা খতিয়ে দেখতে হবে। তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিংগুলো হলো, আপনি তো নিজেই পোস্টিংগুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি আমার মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমি হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। পিলখানা হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের ছোট একজন নেতা বড় ভূমিকা পালন করেছিল, যার নাম মির্জা আজম। সেনাবাহিনীর সূত্র মনে করে মির্জা আজমের বোন জামাই শায়েখ আব্দুর রহমানকে ফাঁসিতে ঝুলানোর প্রতিশোধ হিসেবেই পিলখানা হত্যাকাণ্ডে যুক্ত হয়েছিলেন মির্জা আজম। উল্লেখ্য, বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানকে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারের মূল নায়ক ছিলেন কর্নেল গুলজার, যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটি মির্জা আজমকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। এই অফিসারগুলো সবাই অপারেশনাল ছিল, অপারেশনাল সাউন্ড ছিল, তাদেরকে সেরকম আর্মি ইনস্টিটিউশনগুলোতে না দিয়ে কেন বিজিবিতে দেওয়া হলো? এটা তার মানে তারা জানতো। এখানে সামরিক সচিবকে জিজ্ঞেস করা উচিত যে আপনাকে কে নির্দেশ দিয়েছিল এই পোস্টিং অর্ডারগুলো দেওয়ার জন্য। সো তাদেরকে আসলে আওতায় আনা উচিত। তাপস, মির্জা আজম, র্যাপিড ডিজি, এডিজি, দেন সামরিক সচিব, ডিজিএফআই ডিজি, শেখ হাসিনা, মইনু আহমেদ, এরা প্রত্যেকেই ডাইরেক্টলি সম্পৃক্ত, কোনো সন্দেহ নেই। পিলখানা 3 ও 4 নম্বর গেটে আওয়ামী লীগের যে মিছিলটি হয়েছিল সেই মিছিলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে আটক করেছিল মেজর মনির, কিন্তু গুরুত্বপূর্ণ সেই আসামিকে কর্নেল সালেহ বাঁচিয়ে দেন। উল্টো ওই ব্যক্তিকে আটকের অপরাধে মেজর মনিরকে শাস্তি দেওয়া হয়। অতএব কর্নেল সালেহকে আটক করলেই জানা যাবে কেন তিনি সেই আসামিকে ছাড়িয়ে নিয়েছিলেন। ওই ছেলেটাকে যখন আমি আপনার অ্যারেস্ট করে নিয়ে আসছি, তো প্রতিমধ্যেই আমি একটা কাজ করেছিলাম, স্বাভাবিক কারণে আমি তখন কথাবার্তা বলতে থাকি, জিজ্ঞাসাবাদ করতে থাকি। তো আমি তখন তাকে একটা তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করেছিলাম যে তোমাকে কে আদেশ দিয়েছিল মিছিল করার জন্য? ছেলেটা খুব স্বাভাবিকভাবে বললো যে আমাকে তো ভাই বলছে। ভাই মানে কোন ভাই? বললো যে তাপস ভাই আমাকে বলছে যে তুমি একটা মিছিল নিয়ে ঢুকবা। তো আমি তো সেই ওনার কথা অনুযায়ী তো কথা বলতে পারি না, বলছে আমাকে করতে হয়। তো আমি তখন একটা মিছিল নিয়ে ঢুকলাম, কিন্তু মিছিল নিয়ে ঢুকে যখন আমি বের হয়ে যাই, তো তখন ওই মিছিলের সাথে দেখলাম আমাদের যুবলীগের অনেক ছেলে পেলে, আমাদের এলাকার নেতাকর্মী তখন আমার মিছিলের সাথে বের হয়ে আসলো। পিলখানার লগবুক অনুযায়ী ঘটনার দিন সকাল 6:30 পিলখানার ভেতরে প্রবেশ করেন এবং 7টায় বেরিয়ে আসেন তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আধা ঘন্টার সময় তিনি কাদের সাথে কি কথা বলেছেন সেটা বের করতে হবে। আওয়ামী লীগের সাবেক আরেক এমপি মুশতাক আহমেদ রুহির সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছিল সেনাবাহিনীর ওই তদন্তকারী দলটি, যে কারণে তাকে উত্তরা থেকে গ্রেফতার করেছিলেন র্যাব 1-এর সিও মেজর মনির, কিন্তু আটকের কয়েক ঘন্টার মধ্যেই তাকে ছাড়তে বাধ্য করা হয়। আওয়ামী লীগের আরও ডজনখানেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম জিজ্ঞাসাবাদের তালিকায় ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।